সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের আসন্ন 2024 সালের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে এই টিউটোরিয়ালগুলো তোমাদের খুবই কাজে আসবে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে দুটো অধ্যায় নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। এই বার্ষিক পরীক্ষার সিলেবাসে আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়, অধ্যায় 2 এবং অধ্যায় 3, যেটা অণু, পরমাণু এবং পদার্থের গঠন, এই দুটি চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ নিয়ে আমাদের আজকের আলোচনা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বইয়ের সাথে তোমাদের আলোচনা পরিচয় করে দিই। এই হচ্ছে তোমাদের অধ্যায় 2 অণু পরমাণুর যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারটি থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথা উত্তর, এই যে বিষয়গুলো সেটি আজকে আলোচনা করব। মূলত আমাদের এই অধ্যায়টিতে কি কি রয়েছে সেটা আমরা একটু শুরুতে দেখে নিলাম। এখানে প্রথমে যেটি রয়েছে পরমাণু, প্রত্যেকটা বিষয় তোমাদেরকে সুন্দর করে পড়তে হবে, মানে প্রত্যেকটা লাইন পড়তে হবে, কারণ এমসিকিউ আসবে, সেটা তো কোন লাইন থেকে আসবে সেটা বলা যায় না। যেমন এখানে যেটা বলা হয়েছে যে মৌলিক পদার্থ কয়টি, 98টি মৌলিক পদার্থ, তার মধ্যে সব মিলে এই পর্যন্ত কতটি, 118টি। এর মধ্যে তাহলে বাকি 20টি কি, এই যে হচ্ছে বাকি 20টি, এগুলি মৌলিক পদার্থ, কিন্তু এটি কিভাবে তৈরি হয়েছে, কৃত্রিম ভাবে তৈরি হয়েছে। এই যে বেশ কিছু তথ্য আমরা জেনে নিলাম। তারপরে আমাদের মৌলিক পদার্থের বেশ কিছু পরিচয়, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, লোহা, এগুলো কি মৌলিক পদার্থ। প্রত্যেকটার যে বানান সেগুলো আমাদের জানতে হবে, হাইড্রোজেন, অক্সিজেন, আয়রন, এই যে মৌলিক পদার্থগুলো রয়েছে, এই প্রত্যেকটা তোমাদের পড়তে হবে। এখান থেকে মৌলিক পদার্থ কাকে বলে, মৌলিক পদার্থের উদাহরণ, এই বিষয়গুলো এখান থেকে আমাদের জানতে হবে। তারপর যৌগিক পদার্থ কি, যে পদার্থগুলো মূলত ভাঙলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেইগুলাকে বলে যৌগিক পদার্থ। আর যেটা ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাকে বলে মৌলিক পদার্থ। এরপরে আছে এই মৌলিক পদার্থ, এগুলো কি দিয়ে তৈরি, এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি হচ্ছে। এইগুলোকে আমরা মৌলিক পদার্থ যে তৈরি হয় সেগুলো কি দিয়ে তৈরি হয়, পরমাণু দিয়ে তৈরি হয়। সেই পরমাণুগুলোর মধ্যে কি কি থাকে, ছোট ছোট কণা থাকে, সেই কণাগুলোর নামই কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তিনটা এখানে দেখো পরমাণুর গঠনের মধ্যে, এখানে আই এ ই এফ ই এ, এটাতে কি হয়, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ঠিক আছে, এটার ভিতরের যে লোগোটা দেওয়া হয়েছে, এই লোগোটাতে কি ব্যবহার করা হয়েছে, এগুলো হচ্ছে পরমাণুর ছবি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটাতে কি হয়, AIEA, এটাতে কি হয়, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এইটা গেল, এইগুলো তোমরা প্রত্যেকটা জিনিস পড়বা। পরমাণুর ভেতরকার যে খুবই ছোট নিউক্লিয়াস, সেটি কেন ইলেকট্রন নিজের দিকে টানছে, এর কারণ হচ্ছে বৈদ্যুতিক আকর্ষণ। এখানে যদি আমরা দেখো বিকর্ষণ কখন হবে, দুটোই যদি প্লাস প্লাস থাকে তাহলে বিকর্ষণ একই জাতীয়, তাহলে বিকর্ষণ করবে। দুটি মাইনাস মাইনাস, সেক্ষেত্রেও বিকর্ষণ, কিন্তু একটা যদি প্লাস হয় আর একটা যদি মাইনাস হয়, তাহলে একে অপরকে আকর্ষণ করবে। এই বিষয়গুলো ডিটেলস তোমরা জেনে নেবে, এখান থেকে পড়বে। এরপর পারমাণবিক সংখ্যা কি, পারমাণবিক সংখ্যা কি, এখানে একটা সংজ্ঞা রয়েছে, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে পারমাণবিক সংজ্ঞাটা এখান থেকে তোমরা জেনে নিবে। এবং এই যে এখানে বলছে একটি পরমাণু নিউক্লিয়াসের 2টি প্রোটন এবং বাইরের 2টি ইলেকট্রন, তার নাম হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, আবার কোনোটা এই যে ইলেকট্রন প্রোটনের সংখ্যা, এটা যে নির্ণয় করা হয়, একটি পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে সেটি হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। যে কয়টি প্রোটন থাকে সেটি হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাহলে প্রত্যেকটা মৌলেরই পারমাণবিক সংখ্যা থাকবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো ডিটেলস তোমরা এখান থেকে জেনে নিবে। আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। এরপরে ইলেকট্রনের বিন্যাসটা কিভাবে হয়, সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এই যে এইখানে ছবির মাধ্যমে দেখো দেওয়া আছে ইলেকট্রনিক বিন্যাসটা। এখানে যেমন হাইড্রোজেন, কার্বন, লোহা এবং সোনার পরমাণুতে যথাক্রমে 1টি, 6টি, 26টি, 79টি ইলেকট্রন এবং নিউক্লিয়াসে সমান সংখ্যক প্রোটন রয়েছে। এই চিত্রটা দিয়ে এবার নিউক্লিয়াস কি কাকে বলে, এই সংজ্ঞাগুলো এখান থেকে জেনে নেবা, ডিটেলস আলোচনা করছি না। তেজস্ক্রিয়তা কি, এখানে একটা সংজ্ঞা আছে। তেজস্ক্রিয়তা কি, যে আমরা যখন একটি পরমাণুকে অস্থিতিশীল বলি তখন বুঝিয়ে থাকি আসলে তার নিউক্লিয়াস অস্থিতিশীল মানে কি, তার নিউক্লিয়াস অস্থিতিশীল। এই ধরনের অস্থিতিশীল নিউক্লিয়াসকে
তেজস্ক্রিয় নিউক্লিয়াস বলা হয়, এবং তাদের থেকে যে রশ্মি বিকিরণ ঘটে সেই প্রক্রিয়াটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা কাকে বলে? জাপানের হিরোশিমা নাগাসাকি নাম শুনছো তোমরা, সেখানে নিউক্লিয়ার বোমার বিস্ফোরণে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় রশ্মি বের হয়েছিল, ফলে কি হয়েছিল উপরে সেই চিত্রটি এখানে দেওয়া হয়েছে, সেই ছবিটি। এই বিষয়গুলো আছে। এরপর আছে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। এগুলো সাধারণত আমরা বিদ্যুতের ক্ষেত্রে জানি, অর্থাৎ যেটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বলে পরিবাহী, যেটার মধ্যে দিয়ে হয় না অপরিবাহী, এবং কিছু আছে অর্ধপরিবাহী। এই জিনিসগুলোর আসলে ব্যাখ্যাটা কি, সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে, ডিটেলস আলোচনা করা আছে, সেটা তোমরা এখান থেকে আলোচনা দেখে নিবে। এরপর অণু কি? অণু কি? যে আমরা জানি যে আমাদের যেমন 50টা বর্ণ রয়েছে, ঠিক আমাদের একইভাবে 118টি ভিন্ন ভিন্ন পরমাণু রয়েছে। এই পরমাণুগুলো দিয়েই মূলত অণু তৈরি হয়। সেটার একটা উদাহরণ যদি আমরা দেখি, যেমন পানির অণুর সংকেত কি? H2O, তাই না? H2O তে কি হয়? সেটা হচ্ছে এখানে 2 মানে কি? হাইড্রোজেনের 2টা অণু আর অক্সিজেনের একটা। পানির অণুতে একটি অক্সিজেন পরমাণু এবং 2টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। এই পরমাণুগুলো নিয়েই মূলত এক অণু পানি তৈরি হয়েছে। এখানে ইলেকট্রনের যে বিন্যাস সেগুলো কিভাবে হয় সেই বিষয়গুলো দেওয়া আছে। কঠিন তরল গ্যাস, কখন কঠিন পদার্থ হয়, কখন তরল পদার্থ হয়, কখন গ্যাসীয় পদার্থ হয়। অর্থাৎ কণাগুলো যদি খুব কাছাকাছি থাকে এবং নির্দিষ্ট অবস্থানে থাকে তখন সেইটাকে বলি আমরা কঠিন। আর যদি একটু তুলনামূলক ভাবে ছড়ানো ছিটানো থাকে, তুলনামূলক কাছে এলেও একটা কণা অন্য কণার সাপেক্ষে নড়তে পারে, অর্থাৎ নড়াচড়া করতে পারে, এবং তরল সহজেই প্রবাহিত হতে পারে, কিছু ফাঁকা জায়গা আছে, এইগুলো হচ্ছে তরল। আর যখন উদাহরণটা দিয়ে যদি আমরা দেখি, যেমন এখানে কঠিন, অর্থাৎ একটার সাথে একটা কঠিন অবস্থায় আটকা অবস্থায় আছে, আর এখানে একটু ফাঁকা ফাঁকা আছে, অর্থাৎ নড়াচড়া করতে পারে, এটা তরল। আর এটা হচ্ছে আরো ফাঁকা, অর্থাৎ তাদের মুক্ত অবস্থায় থাকতে পারে, দ্রুত বেশি, একটা থেকে একটা কণার দ্রুত বেশি, তখন সেটাই যাবে কি গ্যাসীয় পদার্থ। এই ছিল মূলত আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা, আমরা একটু সংক্ষিপ্ত বিষয়গুলো জেনে নিলাম। এরপরের তৃতীয় অধ্যায় যেটা রয়েছে পদার্থের গঠন। পদার্থের গঠনের মধ্যে কি কি থাকবে? অণু পরমাণুর পার্থক্য থাকবে, এখানে যৌগিক পদার্থ কোনগুলো, মৌলিক পদার্থ কোনগুলো, সেই বিষয়গুলো থাকবে। যৌগিক পদার্থ কাকে বলবো, মৌলিক পদার্থ কাকে বলবো, তারপরে বিশুদ্ধ পদার্থ শনাক্তকরণের জন্য এখানে যেটা আছে মৌল কি, যৌগ কি, মিশ্রণ কি, বিভিন্ন প্রকার মিশ্রণ, এরপরে পরমাণু, অণু এবং যৌগের গঠন, এরপরে আছে পরমাণুর সংকেত, পরমাণু এবং প্রতীক। প্রতীক বলতে কি বোঝায়? সিম্বল যেটাকে বলে। যেমন হাইড্রোজেনকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এইচ দিয়ে। হাইড্রোজেনের প্রতীক হলো এইচ, ইংরেজি নাম হলো হাইড্রোজেন, অক্সিজেনের ও, নাইট্রোজেনের এন, ঠিক লোহার হলো এপি, এপি থেকে ফেরাম, ফেরাম থেকে এপি, কাপট্রিয়াম এটা থেকে সিইউ। এভাবে প্রত্যেকটা একটা প্রতীক আছে। রূপা, তারপরে হচ্ছে সোডিয়াম এনএ, এরপরে আছে কার্বনের সি, ক্লোরিনের সিএল, ক্যালসিয়ামের সিএ, এভাবে এগুলো হচ্ছে প্রতীক। তাহলে প্রতীক জানলাম আমরা। এখন আমরা জানবো সংকেত। যেমন হাইড্রোজেনের সংকেত কি? H2, নাইট্রোজেনের সংকেত কি? H2, আর এখানে N2। এরপরে অক্সিজেনের সংকেত কি? O2। তাহলে সংকেত কিভাবে হয় বা এই যে প্রতীক কিভাবে হয়, এখানে দুই, এই যে এখানে যেটা আমরা দুই বললাম, H2 বললাম, এটা কি? অর্থাৎ দুইটা হাইড্রোজেনের পরমাণু মিলে এক অণু হাইড্রোজেন হয়েছে, ঠিক আছে? এখানে পানির সংকেত কি? H2O, যেখানে আমরা বলছিলাম দুই অণু হাইড্রোজেন এক অণু অক্সিজেন, নিয়ে মানে দুই পরমাণু হাইড্রোজেন এক পরমাণু অক্সিজেন মিলে এক অণু পানি তৈরি হয়েছে। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কিভাবে হয় এগুলো এখানে দেওয়া আছে বন্ধনগুলা। কিভাবে লবণের ক্ষেত্রে, লবণের সংকেত কি? সোডিয়াম ক্লোরিন, Na, এই যে লবণের সংকেত আছে, প্রত্যেকটা জিনিস এগুলো সুন্দর করে বাংলা থেকে শিখতে হবে। লবণ কি? লবণ হচ্ছে একটা যৌগিক পদার্থ। কিভাবে বুঝলাম? যেহেতু এখানে মধ্যে সোডিয়াম আছে, ক্লোরিন আছে, অর্থাৎ দুটো নিয়ে একটা হয়েছে লবণ। লবণের সংকেতটা আমরা জানলাম। এবং সোডিয়াম পরমাণু অত্যন্ত বিক্রিয়াশীল একটি ধাতু। এরপর সোডা, সোডার সংকেত কি? সোডার সংকেতটা কি? Na2CO3, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডা আমরা যাকে বলি সোডা, তার ইয়ের নাম কি? সোডিয়াম কার্বনেট, যেটা আমরা কাপড় ধোয়ায় ব্যবহার করে থাকি। এখানে আছে কি কি? কার্বন আছে, অক্সিজেন আছে এবং সোডিয়াম রয়েছে। এরপরে যেটা রয়েছে যেমন চিনি, চিনির সংকেত কি? চিনির সংকেত হচ্ছে এই যে এইটা পরীক্ষা আসছে, চিনির সংকেতটা কি? H C12
H22 এবং O11, অর্থাৎ মানে কি এখানে 12টি আছে কার্বনের অণু, 22টি আছে হাইড্রোজেন এবং 11টি আছে অক্সিজেন পরমাণু। এগুলো নিয়ে এক অণু চিনি তৈরি হয়েছে। তারপরে যেটা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, যে বিভিন্ন ধরনের অ্যাসিড আছে এবং এই অ্যাসিডের সংস্পর্শে আসে কি লোহা গলে যায়, তারপর চামড়া পুড়ে যেতে পারে, এই যে বিষয়গুলো হয়, তাই না? এইটার সংকেতটা কি হবে? HCl। আমরা পাকস্থলীর যে খাদ্য পরিপাকের সময় যেটা কাজে লাগে HCl, সেটা। এই হচ্ছে আমাদের মূলত এই অধ্যায়ে জিনিসগুলো রয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে জিনিসগুলো আলোচনা করে দিলাম। এখন আমরা যাব এই চ্যাপ্টারের এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন কি হতে পারে। যেটি প্রথম অধ্যায়ে যেগুলো আলোচনা করেছিলাম, যে পদার্থ ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেগুলোকে কি বলে? মৌলিক পদার্থ। মৌলিক পদার্থকে ভাঙলে কি পাওয়া যায়? সমজাতীয় পরমাণু পাওয়া যায়, যেহেতু অন্য কিছু নাই ওখানে একই জাতীয় পাওয়া যাবে। অক্সিজেন গ্যাস কি ধরনের পদার্থ? এটা একটা মৌলিক পদার্থ। একাধিক মৌলিক পদার্থ মিলে কি হয়? যৌগিক পদার্থ। পানি কি ধরনের পদার্থ? যৌগিক পদার্থ। যে পদার্থ ভাঙলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেটাকে কি বলবো আমরা? যৌগিক পদার্থ। 7 নম্বরের প্রশ্ন, সোডিয়াম ও ক্লোরিনের সমন্বয়ে কি হয়? সোডিয়াম ক্লোরাইড। মৌলের 8 নম্বর প্রশ্ন, মৌলের রাসায়নিক বিক্রিয়া ঘটার সময় কোনটি বিক্রিয়ায় অংশগ্রহণ করে? পরমাণুগুলো অংশগ্রহণ করে। এবং আমরা জেনেছি যে পরমাণুর মধ্যে কি থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন এটা ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। ইলেকট্রন কিসের চারিদিকে ঘুরে? নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে। প্রোটনের চার্জ কি? প্রোটন হচ্ছে ধনাত্মক। তাহলে ঋণাত্মক ধনাত্মক যখন থাকে তখন তারা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। প্রোটনের নিউট্রনের অবস্থান কোথায়? এটা থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। পরমাণুর ভর কিসের উপর নির্ভর করবে? যে আমরা জানি যে পারমাণবিক ভর, সেটা কিসের উপর নির্ভর করে? সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের উপরে নির্ভর করে। ইলেকট্রনগুলো পরমাণুর কোথায় অবস্থান করে? তাদের প্রত্যেকটা একটা কক্ষপথ আছে, তাই না? নির্দিষ্ট কক্ষপথে। পারমাণবিক সংখ্যা দিয়ে কি নির্ণয় করা যায়? প্রোটন সংখ্যা নির্ণয় করা যায়। চার্জ নিরপেক্ষ পরমাণুর প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা কিরূপ হয়? সমান থাকে, যেটা চার্জ তো নিরপেক্ষ, অর্থাৎ সমান সংখ্যক। নিউক্লিয়াস থেকে দূরে গেলে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কেমন হয়ে যাবে? দূরে চলে গেলে আস্তে আস্তে কমে যাবে। 19 নম্বরের প্রশ্ন, পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আকার কেমন হয়? এটা হচ্ছে লক্ষ গুণ ছোট হয়। মানে এটা অনেকই ক্ষুদ্র, মানে যেটা আমরা শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যেটা দেখা যায়। 20 নম্বরের প্রশ্ন, বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? এটাকে আমরা বলছিলাম 3 ভাগে, পরিবাহী, অর্ধপরিবাহী এবং নিরপেক্ষ। যেটা যে সকল মৌলিক পদার্থ সাধারণ অবস্থায় কঠিন, চকচকে, সেগুলোকে কি বলে? সেগুলো হচ্ছে ধাতু। পরের প্রশ্ন, অর্থাৎ 22 নম্বরের যে প্রশ্নটি, যে সকল মৌলিক পদার্থ সাধারণত নরম, চকচকে নয় এবং ভঙ্গুর হয়, আঘাত পেলে ঝনঝন শব্দ করে না, সেগুলোকে আমরা কি বলি? সেটা হচ্ছে অধাতু। অ্যালুমিনিয়াম, তামা, লোহা, এগুলো কি ধাতু না অধাতু? এটা হচ্ছে ধাতু। হাইড্রোজেন, সিলিকন, আর্গন, হীরা, এগুলো কি ধাতু না অধাতু? এগুলো হচ্ছে অধাতু। যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা হচ্ছে পরিবাহী, যার মধ্যে দিয়ে হয় না সেটা অপরিবাহী, যার মধ্য দিয়ে সাধারণ তাপমাত্রায় হয় সেটা হলো অর্ধপরিবাহী। কপার, জিঙ্ক, সীসা, টাইটেনিয়াম, এগুলো কি তাহলে পরিবাহী না অপরিবাহী? এটা হচ্ছে পরিবাহী, এটার মধ্যে দিয়ে যেতে পারে। সিলিকন কোন ধরনের পরিবাহী? এটা অর্ধপরিবাহী। এটা মনে রাখতে হবে আমাদের, সিলিকনটা হচ্ছে অর্ধপরিবাহী। যেসব ধর্ম পদার্থের গাঠনিক কাঠামো পরিবর্তন না করে পর্যবেক্ষণ করা যায় তাদেরকে কি বলে? সেগুলো হচ্ছে তাদের ভৌত ধর্ম। পাতন, আংশিক পাতন, বাষ্পপাতন এবং ঊর্ধ্বপাতন পদ্ধতিতে কোন ক্ষেত্রে অনুসরণ করা হয়? এটা হলো মিশ্রণের উপাদান পৃথকীকরণ করার জন্য এগুলা ব্যবহার করা হয়। 32 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ পরিবহনের জন্য তামার তার ব্যবহার করা হয় কোন বৈশিষ্ট্যের কারণে? কারণ এটা বিদ্যুৎ পরিবাহিতা আছে। পরমাণু একটি মডেল তৈরি করতে তুমি কি কি উপকরণ ব্যবহার করবে? এখানে আমাদের কি লাগবে? কাগজ, আটার মন্ড, মাটি, দেশালাইয়ের কাঠি, সুতা ইত্যাদি। তোমাদের কিন্তু এই পরমাণু মডেলটা তৈরি করাবে স্কুল থেকে, ঠিক আছে? যার ভর আছে এবং জায়গা দখল করে তাকে কি বলে? সেই তো পদার্থ। যেহেতু আমরা মানুষ, আমরাও পদার্থ, তাহলে নাকি? যেহেতু আমাদের ভর আছে, জায়গা দখল করি আমরা, তাহলে মানুষ কি? পদার্থ। কিন্তু কোনো সময় আবার আমাদেরকে অপদার্থ বলা হয়, তাই না? পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে? 3টি অবস্থায় থাকতে পারে। হ্যাঁ, কঠিন, তরল এবং বায়বীয়, সেটা আমরা জেনেছি। ঠিক আছে, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। আমাদের 42 নম্বর প্রশ্ন, কোন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম? সেটা হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে, কারণ তাদের মধ্যে তো দূরত্ব থাকে না, তাদের
অণুগুলো পরস্পরের কাছে থাকে, পরমাণুগুলো পরস্পরের কাছে থাকে, কঠিন অবস্থায় থাকে। গলনাঙ্ক পদার্থের কোন ধরনের ধর্ম? এটি হচ্ছে ভৌত ধর্ম। হ্যাঁ, পানির বিশুদ্ধতা নির্ণয়ে পানির কোন ধর্ম ব্যবহার করা হয়? পানির স্ফুটনাঙ্ক। গন্ধ, রং, ঘনত্ব, স্ফুটনাঙ্ক এবং দ্রাব্যতা পদার্থের কোন ধর্ম? এগুলো হচ্ছে ভৌত ধর্ম। কোন ধরনের পদার্থ নির্দিষ্ট গলনাঙ্ক থাকে বিশুদ্ধ পদার্থের? সোনা, রূপা, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ? এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। 48 নম্বরের প্রশ্ন, দুই বা ততোধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে কি গঠন করে? পরমাণু নিয়ে কি হয়? অণু হয়, তাই না? পানি, লবণ, কার্বন ডাই অক্সাইড কি ধরনের পদার্থ? এটা যৌগিক পদার্থ। দুই বা ততোধিক ভিন্ন পদার্থের মিশে যে নতুন পদার্থ তৈরি হয়, হ্যাঁ, যাতে এরা পরস্পরের সাথে যুক্ত থাকে না, তাদেরকে কি বলে? এটা হচ্ছে মিশ্রণ। মিশ্রণ 3 প্রকার। অক্সিজেন ও হিলিয়াম মিশ্রণে কি ধরনের মিশ্রণ এটা? এটা হবে সমসত্ব। বিশুদ্ধ লোহাকে ভাঙলে কোন মৌলের পরমাণু পাওয়া যাবে? লোহাকে ভাঙলে তো লোহাই পাওয়া যাবে, আয়রন যেটাকে বলি আমরা। দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে কোনটি তৈরি হয়? অণু তৈরি হয়। পরমাণু মিলে মিলে কি হয়? অণু তৈরি হয়। অণু যা দ্বারা প্রকাশ করা হয় সেটাকে অণুর সংকেত। নিষ্ক্রিয় গ্যাসের অণু কয় পরমাণু বিশিষ্ট? এইটা একটা ভালো প্রশ্ন। নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন, এইগুলো হচ্ছে সব এক পরমাণু বিশিষ্ট, এটা মনে রাখতে হবে। অক্সিজেনের সংকেত কি? ও। অক্সিজেনের প্রতীক হচ্ছে ও। হ্যাঁ, এটা শূন্য না, এটা কিন্তু ও। হ্যাঁ, অক্সিজেন ও। আর এই O2 যখন আমরা দেই সেটা হচ্ছে অক্সিজেনের সংকেত হয়। যেমন রূপার ল্যাটিন নাম কি? আর্জেন্টাম। ঠিক আছে। সোডিয়ামের ল্যাটিন নাম কি? নেট্রিয়াম। এরপরে কার্বন ডাই অক্সাইডের সংকেত কি? C2O। আমরা শ্বাস প্রশ্বাসের সময় কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি। একটি বিষাক্ত গ্যাসের নাম বলো। সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, যেটাকে আমরা CO বলি। এখানে সংকেতটা হবে CO। CO তে কি হয়? কার্বন মনোক্সাইড। CO, কার্বন মনোক্সাইড। এবং কার্বন মনোক্সাইড নিরীহ গ্যাস কাকে বলা হয়? কার্বন ডাই অক্সাইডকে বলা হয় নিরীহ গ্যাস। কার্বন ডাই অক্সাইড সংকেত কি? CO2, কার্বন ডাই অক্সাইড। এটাকে বলা হয় নিরীহ গ্যাস। গ্রিন হাউস ইফেক্ট যে হয় সেটা কিসের কারণে হয়? এই কার্বন ডাই অক্সাইডের কারণে হয়। HONAF এগুলো কোন ধরনের গ্যাস? এগুলো হচ্ছে মৌলিক গ্যাস। কয়েকটি মৌলিক অণুর নাম লেখো, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যাঁ, আয়রন এগুলা। কপারের প্রতীক কি? কপারের প্রতীক হচ্ছে কি? Cu। কপার হচ্ছে Cu তে হচ্ছে কপার। পরের যে প্রশ্নটা, ফেরিয়ামের প্রতীক কি? Fe, যেটাকে আমরা আয়রন বলি। খোলা বাতাসে আগুন রাখলে আগুন ধরে যেতে হবে এমন একটি পদার্থের মৌলের নাম লেখো, সেটা হচ্ছে সোডিয়াম। ঠিক আছে। খাবার লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড সংকেত কি? NaCl। চিনির সংকেত কি? বলেছি এটা C12H22 এবং O11। অর্থাৎ এখানে কার্বন আছে কয়টা? 12টা। অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে 22টা এবং অক্সিজেন আছে 11টাই পরমাণু আর কি। ঠিক আছে। এরপরের যে প্রশ্ন, 80 নম্বরের প্রশ্ন, চিনির একটি অণুতে কয়টি পরমাণু থাকে? চিনির একটি অণুতে 45টি পরমাণু থাকে। ঠিক আছে। 45টি পরমাণু কি হয়? 22 আর 12 আর 11, তাহলে মোট কয়টা হয়? 45টা হয়। কাপড় কাটার সোডিয়াম নাম, কাপড় কাচার ছোড়া যেটা আমরা ব্যবহার করি সেটার নাম কি? সোডিয়াম কার্বনেট। এর সংকেত কি? Na2CO3। ভিনেগার কোন ধরনের অ্যাসিড? ভিনেগার এটা হলো অ্যাসিটিক অ্যাসিড। লেবুর রসে কোন অ্যাসিড থাকে? আমরা যে লেবু খাই, লেবুর রসে কি অ্যাসিড থাকে? হ্যাঁ, সাইট্রিক অ্যাসিড থাকে। যেমন তেঁতুলে থাকে কি? তেঁতুল তো টক। তেঁতুলে থাকে হচ্ছে টারমারিক অ্যাসিড। হ্যাঁ, পাকস্থলীর খাদ্য পরিপাকে কোন অ্যাসিড সহায়তা করে? আমরা যে খাই সেই খাদ্যগুলো যে পরিপাক হয় সেখানে কোন অ্যাসিড? এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সংকেত কি? HCl। HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। এই হচ্ছে আমাদের 85টি প্রশ্ন। এই 85টি প্রশ্ন তুমি যদি ভালো করে পড়ো তাহলে তুমি অবশ্যই এখান থেকে MCQ করতে পারবে, যেটাই আসুক না কেন, এবং একই সাথে সাথে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো উত্তর তোমরা করতে পারবে। এবার আমরা 2 নম্বরের প্রশ্নের একটু উদাহরণ আলোচনা করে দেই। কার্বন একটি অধাতু, এটা ব্যাখ্যা করো। এখানে 2 মার্কের উত্তর থাকবে। তাহলে কার্বন একটি অধাতু, তাহলে আমরা এখানে অধাতু কোনগুলা কাকে বলে? যেগুলো ঝনঝন শব্দ করে না, তাই না? আঘাত করলে শব্দ করে না, চকচকে না, নরম, হ্যাঁ, বিদ্যুৎ পরিবহন করে না, সেগুলি তো অধাতু। তাহলে কার্বন মূলত একটা অধাতু এবং এটা নরম প্রকৃতির, এটা ঝনঝন করে না,
সেই জন্য কার্বন হচ্ছে একটি অধাতু। এই ব্যাখ্যাটাই তুমি দিয়ে দেবে। এরপরে গরম হাঁড়ি পাতিল ধরার জন্য কাঠের হাতল বা কাপড় ব্যবহার করা হয় কেন? আমরা যে গরম জিনিস ধরতে গিয়ে কাঠের হাতল ব্যবহার করি, তাই না, বা কাপড় দিয়ে ধরি, এটা কেন? কারণ কি? কাপড় হচ্ছে মানে অধাতব পদার্থ, এটার মধ্য দিয়ে কি হয়, মুক্ত ইলেকট্রন না থাকায় এরা তাপ পরিবহন করতে পারে না, সেই জন্য ওইটা দিয়ে ধরলে তাপ লাগে না, ঠিক আছে, এটা তাপ অনুভব হয় না, এই জন্যই মূলত আমরা কাঠের হাতল বা কাপড় দিয়ে ধরি। 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, এই সব প্রশ্নই তোমাদের আসবে। কাঠ, প্লাস্টিক এবং কাপড়ের বৈশিষ্ট্য থেকে অ্যালুমিনিয়াম, স্টিল এবং লোহা, তামার বৈশিষ্ট্য ভিন্ন কেন? যে কাঠ, প্লাস্টিক এগুলোর বৈশিষ্ট্য আর এগুলোর বৈশিষ্ট্য আলাদা কেন? কারণ এই যে কাঠ, প্লাস্টিক এবং কাপড় এগুলো হচ্ছে অধাতু, এদের মধ্য দিয়ে বিদ্যুৎ বা তাপ যায় না, অপরিবাহী, ঝনঝন করে না, শব্দ করে না এরা। কিন্তু অ্যালুমিনিয়াম, স্টিল, লোহা এগুলো কি শক্ত, এরা তাপ ও বিদ্যুৎ পরিবাহী, আঘাত করলে ঝনঝন শব্দ হয়, এই কারণে এদের বৈশিষ্ট্য আলাদা, এদের ধর্ম আলাদা। তাহলে আমরা বুঝতে পারলাম 3টা প্রশ্ন এখানে আমরা আলোচনা করে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। এই 2 অধ্যায়ের বাকি যে প্রশ্নগুলো সেটি নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আমরা এই পিডিএফটি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এটি ডাউনলোড